নমস্কার, আপনাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এখন আমার যেটা অবজারভেশন তাতে আমি দেখেছি এবং আপনারাও ফিল করবেন যে একটা তো বাংলায় কথা আছে যে শুভস্য শীঘ্রম, যে কোনো কাজ যেটা শুভ কাজ সেটা অতি দ্রুত করে ফেলা উচিত। কিন্তু ঘটনাচক্রে আমরা দেখতে পেয়েছি যে কোনো একটা ভালো কাজে আমরা যাচ্ছি, ঠিক সেই সময় পেটটা মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে যে একবার অন্তত ল্যাট্রিনে গেলে ভালো হতো, একবার যদি পেটটা একটু ক্লিয়ার হতো। সেটা এই সমস্যা ট্রেনে ওঠার সময় হতে পারে, বাসে ওঠার সময় হতে পারে, আপনার গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাচ্ছেন সেই সময় হতে পারে। আমি ইভেন এরকম দেখেছি, আপনারা অবাক হয়ে যাবেন, যে বিয়েতে বসতে যাচ্ছে তাকে তখন পেট কামড়ে উঠে তাকে পায়খানায় ছুটতে হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে আপনার পেট কামড়ে উঠছে বা মোচড় দিয়ে উঠছে বা হঠাৎ একটা পেইন ফিল হচ্ছে, এর কারণটা কি? এর কারণ এই যে যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা ম্যাক্সিমাম বলেন তাদের ইরিটেবল বাউল সিনড্রোম অর্থাৎ আইবিএসের প্রবলেম আছে। তো কেস স্টাডিতে দেখতে পাওয়া গেছে যে হঠাৎ করে পেট কামড়ে ওঠা, পেট মোচড় দিয়ে ওঠা, ব্যথা করে ওঠা, এর সঙ্গে আমাশা বা ডিসেন্ট্রির একটা ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। তবে একটা কথা বলে রাখি, এটা মাথায় রাখবেন, যারা গ্রামগঞ্জের মানুষ তাদের যদি সকালবেলায় উঠে হঠাৎ করে পেটে মোচড় দেয়, মাথা একটু ঝিমঝিম করে বা বমি বমি পায়, তারা ডেফিনেটলি সতর্ক থাকবেন। এই বর্ষাকালে তাদেরকে সাপে কামড়াতে পারে। সাপে কামড়ে একটা সিনড্রোম, মানে একটা উপসর্গ কিন্তু এরকম, বিশেষত কালাত সাপ যদি কামড়ায়, একটু কেয়ারফুল থাকবেন। হঠাৎ আমি যেহেতু বলছি তার জন্য আপনি ভেবে নিলেন এটা আমাশার প্রবলেম, এটা একবার টিভিতে শুনেছিলাম, সিটিভিএনে, এরকম ব্যাপারটা নয়। আজকে আমরা সাপের বিষ নিয়ে আলোচনা করব না, বা সাপের বিষের প্রভাব বা বিষক্রিয়া নিয়ে আমরা কথা বলবো না। রেদার আমরা একটু আলোচনা করি তথাকথিত সর্বজন পরিচিত, বহুল চর্চিত এবং বহু বিড়ম্বনার মধ্যে মানুষকে ফেলেছে সে আমাশা নিয়ে। আজকে ডক্টর প্লাসের অনুষ্ঠানে ডক্টর টি.এস. তালুকদার, তহিন শুভ্র তালুকদার আমাদের সঙ্গে রয়েছেন। আমি ওনাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। আয়ুর্বেদিক উপায়ে এই আমাশয় দূর করবার কি উপায় আছে আমরা সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। যারা মনে করছেন যে যাদের এই ধরনের সমস্যা আছে, আজকের অনুষ্ঠানে কিছু আপনি আপনার নতুন সিমটম অ্যাড করবেন বা বলবেন, তিনি ডেফিনেটলি সরাসরি নাম্বারে ফোন করতে পারেন। আমরা ফোন ধরবো, কথা বলবো এবং ডক্টর তালুকদারের কাছ থেকে আমরা কিছু অ্যাডভাইস আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব লাইভ এই অনুষ্ঠানে। তো কাজেই লাইভ ফোন চালু হচ্ছে, ওপরে সরাসরি কথা বলুন নাম্বারে আপনি ফোন করতে পারেন। এই নাম্বারটা যে 6292242337, এই নাম্বারে। যদি মনে হয় আপনারা সরাসরি ডক্টর প্লাসের ট্রিটমেন্ট করতে চাইছেন, তাহলে নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 983007 দিয়ে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার, এবং তার নিচে আরেকটা নাম্বার রয়েছে 90514 দিয়ে, এই নাম্বার দুটো আপনি ফোন করতে পারেন। আসুন আমি ডক্টর তালুকদারের সঙ্গে দু চারটে কথা বলি এই বিষয়ে। এই যে আমাশয়, এটা স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ফার্স্ট, কেন এই আমাশয় কেন্দ্রিক সমস্যা আসে মানুষের বেসিক্যালি? সঙ্গে একটা জিনিস জুড়ে দিতেই হয়, আজকেও কিন্তু দিনের মধ্যে বেশিরভাগ সময় বর্ষা হয়েছে, বৃষ্টি পড়েছে, এই সময়টা কতটা এই সমস্যা বাড়ে? এই সময় প্রধানত এই যে কাদা জলের ওপর দিয়ে আমাদের সারাদিন ছোটাছুটি করে যেতে হয়, তার ফলে যে নানান জীবাণু আমাদের সাথে আমাদের বাড়িতে ঢোকে। তো আমাদের প্রথম পরিষ্কার পরিচ্ছন্নতা খুব মেনটেন করতে হবে এই টাইমটায়। এছাড়াও মশামাছি আরও নোংরা নানান কারণ থেকে আমাদের শরীরের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করে এই রোগের। আমাদের এই রোগ সম্পর্কে জানতে হলে প্রথমে জানতে হবে, আমি আগের এপিসোডে কথা বলেছিলাম অজীর্ণ নিয়ে। তো অজীর্ণর পরের স্টেপ হচ্ছে আমাশয়। তো যখন এই ধরুন আগে বলেছিলাম যে এই অর্ধপাচ্য খাবার, এই যে ভালো করে না চিবোনো এই ব্যাপারটা, এই খাবারটা গিয়ে যখন সে হজম হতে পারছে না, সেটা অজীর্ণ। তো তারপর সেই অজীর্ণ খাদ্য যখন শরীরকে তো বের করে দিতে হবে, অর্থাৎ আকারে শরীরে জমে যাচ্ছে, সেই সময় লার্জ ইন্টেস্টাইনে আমাশয়ের ঘটনাটা ঘটে। তো তখন সেখানের মিউকাস মেমব্রেনগুলো পচতে শুরু করে। কেন? সেই যে দূষিত অপাচ্য খাদ্যগুলো, সেগুলো তো পচে আম ফর্ম করে গেছে, সেগুলো এই মিউকাস মেমব্রেনগুলোকে ক্ষতি করতে শুরু করে এবং সেগুলো ক্ষয়ে যায়। এর ফলে সেই টাইমের পায়খানার সাথে দেখা যায় যে শ্লেষ্মা বেরোচ্ছে। কেন বেরোচ্ছে? এই মিউকাস মেমব্রেনগুলো ভেঙে বেরিয়ে আসছে। এটা হচ্ছে একটা এর সিমটম বলা যেতে পারে, যে পায়খানার সাথে যদি দেখেন যে শ্লেষ্মা বেরোচ্ছে। এটা কি ধরনের
বেসিক্যালি কি ধরনের খাবার খেলে এটা হতে পারে? এটা প্রধানত হচ্ছে বদহজম, মানে খাবার যদি এই যে বললাম অর্থপাচ্য খাবার হজম করতে পারছে না চিবিয়ে, সেইটার থেকে শুরু হচ্ছে। এবার যেগুলো আমরা যদি তার মানে হজমের সমস্যা হলে আমাদের আমাশয় রিলেটেড, এটা রিলেটেড হজমের সেই অজীর্ণর সঙ্গেই এটা কানেক্টেড একভাবে। ঠিক। আচ্ছা, আপনারা ফোন করতে পারেন, কারণ এই যে খাবার খেয়ে হজম হয় না, এটা কিন্তু বহু মানুষের একটা সমস্যা, এবং আমার এই সিমটমগুলো শুনে মনে হচ্ছে এর সঙ্গে কোথাও না কোথাও খুব ঘনিষ্ঠভাবে গ্যাস, অম্বল, অজীর্ণ, গলা জ্বালা, বুক জ্বালা, এই তথ্যগুলো সব এক এক করে জড়িত রয়েছে। মানে খাবার হজম না হলে এগুলোও হবে। আচ্ছা ডক্টর তালুকদার, এটা কি আপনি দেখেছেন যে দীর্ঘদিন ধরে যাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে, হঠাৎ করে তাদের আমাশা হচ্ছে, মানে বারবার করে তাদের পটিতে যেতে অবশ্যই হতে পারে? এটা হতে পারে। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন তাহলে কি ধরনের খাবার আমাদের খাওয়া উচিত এবং কিভাবে সেটাকে খাওয়া উচিত, কি ধরনের খাবার এবং কখন কিভাবে আমরা খাবো, যাতে আমরা ওই বলে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যাতে আমাদের অ্যাটলিস্ট এই রোগের আক্রমণ থেকে অর্থাৎ আইবিএস থেকে আমরা বাঁচতে পারি। আমাদের সহজপাচ্য খাবার খেতে হবে প্রথমত, এবং চেষ্টা করতে হবে যাতে তেল মশলাগুলো অ্যাভয়েড করতে পারি, বাইরের খাবার অ্যাভয়েড করতে পারি, এবং টাইমলি খাওয়া। সকালে উঠে টাইমলি 7টা থেকে 8টার মধ্যে ব্রেকফাস্ট করে নেওয়া, তারপর আপনি যে কাজকর্ম করুন, তারপর ওই 11টা থেকে 1টার মধ্যে লাঞ্চ করে নেওয়া। এই যে আপনি লাঞ্চের কথা বলছেন, আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করা তো দরকার, কারণ মানুষ নিজেদের খুব রিলেট করতে পারেন, তাহলে আমার মনে হয়। আমি আমার কলিগকে দেখেছি, সে তারকেশ্বরের একটি ছেলের সঙ্গে খেতে বসে, আমাদের এক বন্ধু, সেও তারকেশ্বরে থাকে। এবার জমিয়ে 5 জন মিলে 5 রকম খাবার একসঙ্গে নিয়ে খাচ্ছে। মানে ধরুন ওর থেকে একটু মাছের চচ্চড়ি নিল, এর থেকে একটু ডাল ঢেলে নিল, ওর থেকে একটু ভাজা নিল, মানে খাবার কোনো অ্যাকচুয়ালি কোনো ইতিহাস নেই আর কি, পুরো ইতিহাস বহির্ভূত খাওয়া খাচ্ছে আর কি। মানে ধরুন ওর থেকে একটু চাটনি পেলো, জিভে লাগিয়ে টক্কা দিয়ে খেলো, রাতের বেলায় যখন বাড়ি যাচ্ছে তখন দাঁড়িয়ে 1 পেট ফুচকা খেয়ে নিল। এই যে ধরনের যাদের সমস্যা রয়েছে, বা এই ধরনের আমি দেখেছি লাঞ্চ শেয়ার করে খাওয়া, তাতে কি হচ্ছে একজন এক এক রকম খাবার আনছে, সে সবটাই খাচ্ছে কারণ সে খেতে খুব ভালোবাসে। ওনার কি কি ধরনের সমস্যা আসতে পারে, বা এই ধরনের যাদের খাওয়া অভ্যস্ত তাদের কি হতে পারে, কি প্রবলেম হতে পারে? আসুন আমি এর উত্তরটা নেব, কারণ এটা মানে আমরা বহু ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখি উল্টো পাল্টা। আচ্ছা, সন্ধেবেলায় আমার চেনাশোনা একটা দোকান আছে, সেই দোকানের সে চপ ভাজছে, সে পাতার চপ হোক, মোচার চপ হোক, মানে ঘাস দিয়ে চপ বানিয়ে নিলেও সে খেয়ে নিচ্ছে। একটু বিটনুন দরকার, বিটনুন ছড়িয়ে টোক্কা দিয়ে খাচ্ছে জিভে। এই যে ধরনের যারা খেতে পছন্দ, মানে খাদ্য লোলুপতা, খাদ্যের প্রতি তার চূড়ান্ত আসক্তি, এটা কতটা বিপত্তি আনতে পারে? আসুন একটা ফোন নিয়ে নি। কে আছেন ফোনে? ডাক্তার পর্যালোচনা করছে, নাম্বার দিয়েছে টিভিতে। হ্যাঁ, ডাক্তারি কি করবেন? আমরা এখন নিজেদের মধ্যে কথা বলছে ওনারা। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি ফোন করেছেন কেন বলুন? এই যে আমাশার যোগটা বর্ষাকালে এলেই বেশিরভাগ হচ্ছে, আমাদের বাড়িতেই বলো, আমারও হয়েছে। হ্যাঁ, কি পদ্ধতিতে ভালো হবে? গাছগাছার মাধ্যমে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? বাগনান থেকে। নাম দুধকুমার তুং। আচ্ছা, আপনাদের বাড়িতে সবারই বর্ষাকালে এই ধরনের আমাশা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার আপনি সেখান থেকে কি করে বেরোনো যায় বা কি করলে না হয় সেটা আপনি জানতে চাইছেন? হ্যাঁ, ঠিক আছে, ডক্টর তালুকদার হয়তো আপনাকে কিছু প্রশ্ন করবে, আপনি একটু উত্তর দেবেন। আপনার খাওয়া দাওয়ায় হজম কিরকম হচ্ছে সেটা একটু জানতে চাই। হ্যাঁ, হজমটা মোটামুটি হচ্ছে, আবার মধ্যে চালের টাইম তো চাল ওটা সেটা খাচ্ছে, এই জন্য হচ্ছে নাকি। দেখুন, তাহলে আপনার অজীর্ণও রয়েছে, আমাশয়ও রয়েছে, তো আপনাকে ট্রিটমেন্টের আন্ডারে আসতে হবে। এই যে প্রিভেনশনগুলো বলছি, এগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য, যাদের এখনও রোগ আসেনি, আসতে পারে তাদের জন্য। এবং আপনার যখন এই রোগটা এভাবে পুরো পরিবারের মধ্যেই ছড়িয়ে গেছে, তো আপনার উচিত একজন ডাক্তারের সাথে যোগাযোগ করা। হয়তো আচ্ছা, এটা হতে পারে ডক্টর তালুকদার যে উনি যে এলাকায় রয়েছেন, হ্যাঁ, সেখানকার জলটা অবশ্যই, কারণ সবার যখন সবার বাড়ির হচ্ছে যখন, অবশ্যই এটা হতে পারে। সবার যে ইনডাইজেশনের প্রবলেম তা তো নয়, অবশ্যই, কিন্তু জলটা সবাই কিন্তু একই জল খাচ্ছেন পরিবারের। আপনি দেখিয়ে নিন, পারলে ডক্টর প্লাসে চলে আসুন। বিরাটি, উত্তর 24 পরগনা, দমদম এয়ারপোর্টের খুব কাছে। বিরাটি স্টেশনে নেমেও আপনি আসতে পারেন ডক্টর প্লাসে। হ্যাঁ, আধুনিক পরিকাঠামোয় চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ডক্টর প্লাস। সেখানে আপনি আধুনিক পরিকাঠামোয় আয়ুর্বেদের আধুনিক চিকিৎসা পেতে পারবেন।
ঠিক আছে, যারা আসতে চাইছেন তারা নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম এনরোল করিয়ে নেবেন। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? মলহাজিরা শ্যামপুর থেকে বলছি। কোথা থেকে? শ্যামপুর। শ্যামপুর, এটা কোথায় পড়ছে শ্যামপুরটা? হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়ার শ্যামপুর, আচ্ছা আচ্ছা, বলুন কি হয়েছে হাওড়া আপনার? শ্যামপুর। হ্যাঁ হ্যাঁ। আমার খাওয়ার পর অনেকক্ষণ পেট ভাত থাকে আর মুখ টক হয়ে যায় সবসময়, না খেলেও মুখ টক থাকে। আরে বাবা, এটা খুব কমন, অনেকের হয়, বলছে মুখ টক হয়ে যায় খাওয়ার পর। সারাক্ষণ বুকের মাঝখানটা জ্বালা করে, এটাও থাকবে। এরকম হয়? বুকের মাঝখানে এখানটা জ্বালা করে? বুকের মাঝখানটা জ্বালা করা, জ্বালা করে, কোনো জ্বালা হয়নি। পেটের দিকটা একটু জ্বালা জ্বালা করা। জ্বালা হয়নি, নিচের দিকে খালি পেট ভাত থাকে মনে হচ্ছে। দেখুন একটা কথা, মুখ যদি টক হয় তার মানে অ্যাসিডের জন্য হচ্ছে, আর এই অ্যাসিডের জ্বালা ভাব আসবেই, হয়তো আপনার আজ আসেনি, পরে আসতে পারে। হ্যাঁ, বুঝতে পারেনি হয়তো, আসবেই। হ্যাঁ, উনি কি করবেন এখন, কি গাইডলাইন হবে? আপনাকে সকাল থেকে মেনটেন করতে হবে। দিনের শুরুতে যদি একটু ব্যায়াম করেন তাহলে কি হয়, শরীরের অর্গানগুলো একটু চনমনে হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, তখন কি হয়, তো সিক্রেশনগুলো ভালো বেরোয়। তারপর আপনি প্রথমে পায়খানা বাথরুম সারুন, সেটা স্নানটা করে নিন সবার আগে। স্নানের সময় পারলে একটু নাকে কানে নাভিতে পায়ের তলায় সর্ষের তেল দিয়ে স্নান করুন। স্নানটা বসে করুন। তারপরে 7টা-8টার দিকে আপনি ব্রেকফাস্ট করে নিন। এর সাথে আপনি গোলমরিচ খান। এটা শুধু ওনার জন্য না, আগের যে ফোন করলেন যাদের, পুরো পরিবারের জন্যই বলছি। আপনারা খাবারের সাথে গোলমরিচ খাওয়া শুরু করুন। এই 5টা-6টা করে গোলমরিচ প্রত্যেকবার, ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, ডিনার বলুন, প্রত্যেকবার গোলমরিচ খান এবং খাওয়ার পরে ধনে ভাজা খান। এই দুটোর কম্বিনেশন করলে, আপনার তো মুখ টক হয়ে যাচ্ছে, আপনাকে শুধু এই ধনে ভাজা খাইয়ে আমি অ্যাসিডিটি কমাতে পারবো না, আপনাকে তার জন্য ওষুধ খেতে হবে এবং লিভারকে গার্ড দিতে হবে। এই যে আপনি যে কথাটা বলছেন ঘন ঘন তেলে ভাজা খাওয়া, এই যে বাইরের তেলটা, সে কি রোজ পাল্টাচ্ছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। না মানে যে এবার কিছু দোকান অবশ্যই ভালোভাবে মেনটেন করে পাল্টে। না, আমি যেখান থেকে ভাজার কথা বলছি সে পাল্টানোর তার স্বাভাবিক কথা নয়, মানে ওই দোকানদারের মানসিক প্রবৃত্তি যা তাতে পাল্টায় না বলে আমার মনে হয়। তো এই বারবার ব্যবহার করা তেলটা সেই খাবারগুলো যখন আমাদের লিভারে যাচ্ছে, তাকে তো সেটার সাথে তো অ্যাডজাস্ট করতে হচ্ছে, সেটা পারছে না। ঠিক ঠিক। তখন লিভার আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। লিভার দুর্বল হয়ে পড়লে তার সাথে স্প্লিন দুর্বল হয়ে পড়ছে। তার ফলে হচ্ছে হজমটা তো একদম নষ্ট হয়ে গেল এবং তারপরের স্টেপ, যখন এই দীর্ঘদিন এই অজীর্ণ রোগটা থাকবে, পেটের গন্ডগোল, পেট ফাঁপা, পেট যন্ত্রণা, তারপর আমাশয় তার সাথে শুরু হয়ে যাবে। আচ্ছা, আপনি একটা খুব ইউনিক কথা বললেন যে ধনে ভেজে সেটাকে খাওয়ার কথা। আচ্ছা, আমি অনেকের থেকে শুনেছি, আপনার থেকে জাস্ট আমি ক্ল্যারিফাই করছি, কাঁচা জিরে চিবিয়ে খেয়ে 1 গ্লাস যদি জল খাওয়া যায় তাহলে কি হজম হয়? হ্যাঁ, উপকার করে না একদমই নয়, অবশ্যই করে। আচ্ছা, বেশ। আপনারা এই যে ছোট ছোট যে অ্যাডভাইসগুলো দিচ্ছেন ডক্টর তালুকদার, এগুলো একটু মেনে নেওয়ার চেষ্টা করুন, মেনে চলার চেষ্টা করুন। তাতে আমার মনে হয় যে আপনাদের একটু মানে শারীরিক সমস্যা আসার থেকে খানিকটা আপনারা প্রোটেক্টেড থাকতে পারবেন। এবার আমাকে বলুন যে আমলকি খাওয়া, পেটের অসুখের জন্য কাঁচা আমলকি বা শুকনো করা আমলকি খাওয়া, এই আমলকি খেতে হবে আমাকে কিভাবে? কাঁচা আমলকি যদি আমি খাই, ট্রেনের মধ্যে স্যাশের মধ্যে কেটে বিক্রি হয়, হ্যাঁ, সেই আমলকিও আছে। আবার আপনি দোকানে প্রচুর আমলকি ঢেলে এখন বিক্রি হয়, আগে হতো না, এখন তো হয়ই, প্রচুর হয়। আবার প্যাকেট করা শুকনো কালো রঙের আমলকিও পাওয়া যায় চাঁদের আকারে দেখতে। তো এই কোনটা খাবে বা কোনটা খাওয়া ভালো, বেটার সবচেয়ে? দেখুন, সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি বাড়িতে নিয়ে এসে কেটে নিজের মতো করে খেতে পারেন। গোল গোল আমলকি বাজার থেকে কিনে কেটে বীজটা ফেলে দিয়ে বডিটা আমি শুকিয়ে নিয়ে খাবো। কারণ যারা কেটে বিক্রি করছে সেটা কদিন পুরনো ব্যাপার, ধুলোবালি ছেড়ে দিন, ধরলাম সিল প্যাক, কিন্তু ধরুন তার 2 দিন বিক্রি হলো না, তারপরেও সে সেটা বিক্রি করছে, এই ব্যাপারগুলো থাকতে পারে। এবং ওই শুকনো আমলকিটা খেতে পারে, কারণ দেখুন সব পুরো সিজন তো আমলকি পাওয়া যাবে না, সেই ওই টাইমে শুকনো করা ওই আমলকিগুলো খাওয়া খুব উপকারী। আচ্ছা, কখন খাবে? সকালে উঠে 1 গ্লাস জল দিয়ে, নাকি না খাওয়ার পরে খাবে? খাওয়ার পরে খেলেও উপকার হবে, হজমের জন্য খুবই উপকারী এবং পেটের নানান গন্ডগোলের জন্য আমলকি খুব উপকারী। আমরা যে ত্রিফলা চূর্ণ যে প্রোডাক্টটা ইউজ করি তার মধ্যেও আমলকি আছে। আচ্ছা, তো সেই ত্রিফলা চূর্ণটা আমাদের কি করে পায়খানা পরিষ্কার করতে সাহায্য করে। তো সেই আমলকির মধ্যেও সেই গুণগুলো আছে যে আমাদের পেটের গন্ডগোল, লিভারকে স্ট্রং করা বলুন, পায়খানা পরিষ্কার করে দেয়া বলুন, এইগুলো তো উপকার করে। হ্যাঁ, একদম। কিন্তু এই যে আপনি ত্রিফলা চূর্ণ, একটা ফোন নিয়ে নিই, তারপর আমি ত্রিফলা চূর্ণ যে মানে আমি যদি এবার ওষুধে যাই, তাহলে আমি কোন ওষুধ আয়ুর্বেদ আমাকে সাজেস্ট করবে, বা কোন ওষুধ আমি পাবো বাজারে কিনতে, বা আমি ডক্টর প্লাস থেকেও নিতে পারবো? কে আছেন ফোনে? হ্যালো।
হ্যালো। হ্যাঁ দিদি, কোথা থেকে বলছেন আমি, আপনি? কাজল চক্রবর্তী বলছি, বাগনান থেকে, হাওড়া বাগনান। আচ্ছা, হাওড়া। কি হয়েছে আপনার? আচ্ছা, আমার মোটামুটি অনেক বছর থেকে একটু অনিয়মিত পায়খানা হয় আর কি, রেগুলার পায়খানা হয় না, তো সেখান থেকে অ্যাসিডিটি তৈরি হয়। আর এখান থেকেই মাঝে মাঝে আমাশার একটা প্রবলেম দেখা যায়। তো ওষুধ বলতে সেরকম ভাবে কিছু খাওয়া হয় না, আর ডাক্তারও সেভাবে দেখানো হয় না, কিন্তু মাঝে মধ্যেই এটা দেখা যায়। তাহলে কমে কিভাবে? মানে এমনি এমনি কমে যায় আবার? এমনি এমনি কখনো কমে যায় একটু জল টল বেশি খেলে, আচ্ছা। বা এই বিগত কয়েকটা দিন দেখছি একটু তার মানে আমাদের সঙ্গে- তার মানে দিদি, আপনার বিষয়টা খুব সিরিয়াস না হলেও আপনার আমাশার একটা প্রবণতা আছে, তাই না? ইন্টেন্সিটি প্রবণতা। রয়েছে আমাশা হওয়ার। হ্যাঁ, বা এই যে আমরা ডিসেন্ট্রির কথা বলছি, এটার একটা প্রবণতা আপনার রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার ডাক্তারবাবু বলবেন যে কি করা উচিত আপনার। হ্যাঁ। এই যে আচ্ছা, যাদের আচ্ছা। খুব বেশি অ্যাসিডিটি হচ্ছে, আগের একজন ফোনে বললেন যে মুখ টক হয়ে যাচ্ছে, তাদের প্রত্যেকদিন সকালবেলা উচিত খালি পেটে একটু লেবু জল গরম করে আচ্ছা। সেই জলটা 2-3 গ্লাস পর পর খেয়ে নেওয়া লেবু যতটা বলতে সম্ভব। পাতিলেবু পাতিলেবু, বলছেন? আচ্ছা। গরম জলে একটু পাতিলেবু, অল্প নুন ফেলে আচ্ছা। ওই জলটা খেয়ে নেওয়া। নুনটা কি নুন দেবে? সাদা নুন না এমনি সাদা নুন, 1 চিমটি বিট হালকা। নুন দিলে ভালো হবে? হ্যাঁ, একই আচ্ছা। যে কোনো নুন দিলেই হবে। বেশ, হ্যাঁ। এবার ওই লেবু জলটা, গরম উষ্ণ জলটা আপনাকে পেট ভর্তি করে খেতে হবে যতক্ষণ পারছেন। হ্যাঁ, হ্যাঁ। খেলেন, খেয়ে তারপর অনেক জল খেলে তো একটা বমি আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এরকম 3-4 বার, আর যদি আপনি এরকম সকালবেলা প্রত্যেকদিন বমি করতে পারেন, এই যে অ্যাসিডিটির যে ভাবটা, এটা অনেক কম থাকবে। এটা সবার জন্যই বললাম। আচ্ছা, মানে এটা একটা ডিটক্সিফিকেশন হ্যাঁ। প্রসিজিয়ার। ধরুন আপনার গরম জল করতে পারছেন না, লেবু নেই, কিচ্ছু দরকার নেই, আপনি প্লেন জল খান, খেয়ে সেটাই বার করে দিন, তাহলেও আপনার শরীর থেকে কিছু অ্যাসিডিটি যেটা বেরিয়ে যাবে। ঠিক। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি সৌভিক সেনগুপ্ত বলছি, শালবনী পশ্চিম মেদিনীপুর থেকে। কোথা থেকে? শালবনী পশ্চিম মেদিনীপুর। শালবনী, পশ্চিম মেদিনীপুর। বলুন, আপনার কি প্রবলেম হয়েছে? আমার সমস্যা হচ্ছে কি, নাভির চারপাশে 1 মাস ধরে একটু ব্যথা করে। হ্যাঁ, কামড়ে কামড়ে ওঠে না? কোথায় ব্যথাটা করে? নাভি, নাভি। যা খায় অম্বল হয়ে যায়। হ্যাঁ, দেখুন, আচ্ছা। গ্যাস অম্বল হয়, নাভির চারপাশে কামড়ে ব্যথা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনার ওই একই আমাশারই প্রবলেম। কি করা উচিত ওনাকে? দেখুন, যাদের খুব বেশি যে আমাশার ধাতটা রয়েছে, তারা যদি একদিন উপবাস করতে পারে, মানে আপনি fasting এর কথা বলছেন? ফাস্টিং এর কথা বলছি, তাহলে কি হবে, আমরা যদি এই পেটটাকে যদি একদিন রেস্ট দিতে পারি না খেয়ে, তাহলে খুব তাড়াতাড়ি আমাশাটা সেরে যাওয়ার দিকে এগিয়ে আসে। তার সাথে তো ওষুধ চালাতেই হবে। উইকলি একদিন বলছেন? উইকলি একদিন না, Monthly এই যখন যে আমাশাটা খুব হয়ে ও, গেছে, আচ্ছা, আচ্ছা, তখন। ট্রিটমেন্ট স্টার্ট হচ্ছে, আচ্ছা। প্রথম দিনটা আমি বলছি আপনি প্রথম 1 দিন বা 2 দিন খুব হালকা খেয়ে, ফলমূল খেয়ে, বা প্রথম দিনটা যদি শুধু জল খেয়ে কাটাতে পারেন, তার সাথে একটু লেবু জল খেলেন, বা ওই আর কি অত্যন্ত হালকা কিছু খুব খাবার হালকা, মানে খেলেন। একদমই যে আমি ইয়েকে একটু চাপ দেবো না, পেটটাকে লিভারকে কাউকে হ্যাঁ। একটু প্রেশার দিতে চাইছি না। এবার সারাদিন তো না খেয়ে থাকা সম্ভব না, অল্প অল্প খাবেন, একটু ফলমূল খেলেন, সেগুলো কারণ সহজ পাচ্ছ, কারণ ফল নিজের রসেই নিজে পাচিত হয়, ফলকে হজম করার জন্য কোনো আলাদা করে লাগে না, মানে কোনো উৎসেচক প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না। তার মানে মূল কথা হলো যে ওষুধের চাইতেও আপনার জীবনযাপনের একদম, একদম। ধাঁচটাকে একটু Lifestyle- বদলে ফেলুন। আচ্ছা, এবার একটু ওষুধেও আসি, যে যখন ধরুন কমছে না, ডক্টর প্লাসে দেখাতে আসলো, এরপর আপনারা ওষুধ হিসাবে কি দেবেন? মানে এই যাদের পেট ক্লিয়ার হচ্ছে না, ত্রিফলা চূর্ণ না কি আপনি বলছিলেন? ত্রিফলা চূর্ণ, ওটা বলেছিলাম পায়খানা পরিষ্কার আচ্ছা, করার আচ্ছা, ওষুধ, ওইটা এখানে না, ওটাও দিতে হবে, অবশ্যই দিতে হবে। আমি প্রথমেই বললাম যে লিভারের প্রবলেম থেকে এই সব কিছু হচ্ছে, তো প্রথমে আমার তাকে একটা লিভারের ওষুধ দিতে হবে। আচ্ছা। আরোগ্যবর্ধনী বটি তাকে দিয়ে দেবো, মানে লিভার ঠিক করার হচ্ছে আগে দরকার। প্রথম দরকার লিভার। আচ্ছা। দেখবেন, আপনি একটু খেয়াল করে দেখবেন, অধিকাংশ পেটের রোগে প্রথম কজ চলে আসে লিভার কজ, যে লিভারের গন্ডগোল হচ্ছে, তারপরেই পরপর এক একদিকে এক একটা রোগ চলে আসছে। তো প্রথম কাজ আমাদের লিভারকে গার্ড দেওয়া। তো আমি যখন হজমটা ঠিক করলাম এটা দিয়ে, তারপরে একটা অ্যান্টাসিড জাতীয় আমরা একটা ওষুধ দেবো, যাতে অ্যাসিড আবার রিফর্ম অ্যাসিডটা যাতে না হয়। ঠিক। তাহলে কি হলো, আমাদের লিভার এবং তাহলে আমাদের হজমের ব্যাপারটা ঠিক হয়ে গেল। এবার আমাদের যে মলটা তৈরি হচ্ছে সেটাকে তো বার করে দিতে হবে, সেটা সেখানে যদি না হয়, তখন তার জন্য পঞ্চশর্করা চূর্ণ বা বলুন ত্রিফলা চূর্ণ, এরকম কিছু রাতে দেয়া হবে। মানে এটা হচ্ছে আপনার মেডিকেশনের প্রসিজিয়ার প্রথম এইগুলো হচ্ছে দিতেই হবে তাকে। এছাড়া আমরা
কেউ যখন আমাদের কাছে ট্রিটমেন্ট করতে আসে, ধরুন আপনি একটা রোগ নিয়ে এলেন, আমরা শুধু সেই রোগটার ট্রিটমেন্ট করি না, এবং তার সাথে সাথে আপনার শরীরে আর কি কি সমস্যা রয়েছে আমরা সেগুলোও তো দেখি। তার ফলে আমরা যেহেতু নাড়ি ধরে পরীক্ষাটা করি, তো বায়ুপিত্ত কফের অবস্থান বুঝে আমরা ট্রিটমেন্টটা শুরু করি। তো তার সাথে আর যা যা সমস্যা আমরা দেখতে পাবো সেগুলোরও আমরা ওষুধ দিই। কারণ শরীরের যে ইমিউনিটি সিস্টেম, যখন শরীরে অনেকগুলো রোগ বাসা বেঁধে রয়েছে, তখন তাকে সব দিকেই মাথা দিতে হচ্ছে। তো সে কোনো একটা পার্টিকুলার রোগের ওপর ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারছে না, তার ফলে প্রত্যেকটা রোগী শরীরে থেকে যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু গার্ড দেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই, একদম। তো এই সবকটা যখন ট্রিটমেন্ট একসাথে শুরু হবে, তখন রোগগুলো তাড়াতাড়ি নির্মূল হবে, শরীর থেকে বেরিয়ে যাবে। তার মানে ডক্টর তালুকদার, একটা কথা তো তাহলে আজকে আপনি ভুল প্রমাণ করছেন, সেটা হচ্ছে যে শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। সেটা তো ভুল। অবশ্যই শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। এই যে মানুষটা এখনো টিকে রয়েছে, এই যে ডেইলি লাইফস্টাইল মেনটেন করছে, অফিস যাচ্ছে, ফিরছে, বাজারঘাট করছে, এগুলো করতে পারছে কি করে রোগ হওয়া সত্ত্বেও? কারণ মানুষের নাম মহাশয়, তাই সে শোয়াচ্ছে। কিন্তু তারও তো একটা লিমিট আছে, একটা টাইমের পর তো তার অর্গানগুলোও তো জবাব দিয়ে দিচ্ছে, বলছে সে আর পারছে না একটা টাইমের পর। সেই সময়টা আসার আরও আগেই আপনাদের ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত, এবং একদমই তাই। মানে আমি চিকিৎসা শুরু করে দেওয়া উচিত। আমি এটা ওই আপনি বললাম, আমার যে বন্ধুর কথা বলছি, ওর কিন্তু দেখুন পেটের সমস্যা হলো না, ওর হলো হার্টের প্রবলেম। মানে পেটের থেকে হার্টের প্রবলেম হলো, এবং অফিস থেকে বাড়ি ফেরার সময় ড্রেনের পাশে মুখ থুবড়ে ও পড়লো একবার। মানে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেল আর কি। আমরা তো ধরেই নিয়েছিলাম যে ও হয়তো আর নেই, কিন্তু তারপর দেখলাম না, আছে ঠিকঠাক। ওকে হসপিটালাইজড করা হলো, করা হলো, ফিরে আসলো। খাবার অভ্যেসটাকে কিন্তু বদল করা দরকার ভীষণভাবে। এটা কিন্তু একদম মাথার মধ্যে রেখে দিতে হবে, না হলে কিন্তু যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো দুর্ঘটনাকে আপনি খানিকটা সেধেই যেন আমন্ত্রণ করছেন, এরকম ব্যাপারটা মনে হবে। তখন কিন্তু নিজের ঘটনার জন্য কাউকে আপনি আর দায়ী করতে পারবেন না। আচ্ছা, কে রয়েছেন ফোনে? কেউ কি আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি গোপাল দাস বলছি। হ্যাঁ, আমি গোপাল দাস বলছি পার্ক সার্কাস থেকে। পার্ক সার্কাস থেকে বলুন, কি হয়েছে আপনার? আমি বলছি যে আমার মানে 10 বছর আগে একটু মানে কিডনিতে পাথর হয়ে গেছিল, তো আমি ওইটা মাইক্রো সার্জারি করে বার করে দিয়েছি। তো ওই একটা জিনিস ইদানিং হয় কি, মানে ইউরিন করার পরে মানে কি ইউরিনের ভাব চলে আসে, কি করার পরে কি ভাব আসে? ইউরিন, উনি বলছে ইউরিন করার পরে আবার মনে হচ্ছে আবার ইউরিন হবে, তাই তো? হয়। মানে পুরোটা ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হোমিওপ্যাথিক ট্যাবলেট খাচ্ছি, বুঝেছেন? বুঝতে পেরেছি। আপনি হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করছেন, আপনার স্টোন হয়েছিল, স্টোন ইজেকশন হয়ে গেছে, এখন আপনার মনে হচ্ছে যে ইউরিন করার পর খানিকটা ইউরিন রয়ে গেছে, আবার পরবর্তী সময় ইউরিন পাচ্ছে, এটাই তো প্রবলেম। কিন্তু হচ্ছে না, তাই তো? কিন্তু হচ্ছে না। হ্যাঁ, একদম ঠিক। ওকে, রাইট। এবার হ্যাঁ হ্যাঁ, কি করা উচিত? এটা একই সাথে কিডনির সাথে সাথে নার্ভেরও একটা ব্যাপার আছে। আচ্ছা, তো কি হচ্ছে, ওনার টয়লেট কমপ্লিট হয়ে গেল, তো ওনার তো এখান থেকে একটা সেন্স যাবে ব্রেনের কাছে যে কমপ্লিট হয়ে গেছে, সেইখানে গন্ডগোলটা হচ্ছে রিসেপ্টারে এবং এইগুলোতে। তো ওনাকে একটু যদি সামনাসামনি বসে যদি একটু অ্যাক্সেস করা যেত তাহলে খুব ভালো হতো। কারণ এইভাবে ফোনের মাধ্যমে না শুধু বল, আপনার জন্য কি করতে হবে, কিডনির ওষুধ খেতে হবে আপনাকে, সাথে লিভারের ওষুধও খেতে হবে, এবং তার সাথে আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারলে খুব ভালো হয়। কারণ সম্পূর্ণ যদি একটু না দেখে নিয়ে না সম্পূর্ণভাবে বলা, কিডনির সমস্যা তো অবশ্যই আছে ওনার, আপনাকে একটু জল বেশি খেতে হবে, আপনি একটু জল বেশি করে খাবেন। ইউরিন কালচার হয়তো করতে হবে, হ্যাঁ। বা আপনার হতে পারে ইউরিন ইনফেকশন হয়েছে, হ্যাঁ এটাও হতে পারে। আবার কিডনির প্রবলেম হতে, আপনি তো কিডনির অলরেডি আপনার সাস্টেনিং প্রবলেম একটা ছিলই আগে, আপনি চেষ্টা করবেন বেশি করে জল খাওয়ার। ঠিক। আচ্ছা, আপনাদের জন্য বলি আবারও, নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেটাতে ফোন করুন, আর তার ওপরে যে সরাসরি নাম্বার যাচ্ছে এই যে, এটাতেও আপনি ফোন করতে পারেন এখানে কথা বলবার জন্য। আর যদি মনে হয় না সরাসরি ডক্টর প্লাসের নাম আপনি এনরোল করে ডক্টর তালুকদারকে দেখাবেন, তাহলে নিশ্চিতভাবে নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানেও আপনি নক করতে পারেন, এবং একটা নির্দিষ্ট প্রসিজিয়ারের পরে আপনাকে অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে, আপনি আসবেন ডক্টর প্লাসে, দেখাবেন, এবং ট্রিটমেন্ট চালু করলে আশা করা যায় যে কিছুদিনের মধ্যে, আপনাকে টাইম দিতে হবে, কোনো কিছু তো মিরাকেল নয়, তো কাজেই টাইম দিতে হবে কিছুটা, এরপর আপনি আস্তে আস্তে ঠিক হয়ে। এবং আমি একটা জিনিস দেখেছি যে আয়ুর্বেদের চিকিৎসা করলে রোগের রেকারেন্স প্রবাবিলিটি অনেক কমে যায়, ফিরে আসার সম্ভাবনাটা অনেকটা কমে। পেটের সমস্যা তো একটা চিরাচরিত সমস্যা, মানে, এবং এই যে যারা পেটের প্রবলেমে ভোগেন তারা প্রায়ই
প্রায়ই পেটে কিছু হলো, পেটের সমস্যা হলো। আমি বললাম আগে অনুষ্ঠান আপনার বন্ধুর কি হলো তারপর? ওইটা তো আপনার বন্ধুর তারপর এখন কি অবস্থা? উনি বেঁচে আছেন, উনি এখন বেঁচে আছেন। প্রথমে ডাক্তার তাকে বলা হলো যে বললেন যে আপনি উল্টোপাল্টা খাবার খাবেন না, কিন্তু হ্যাঁ কোলেস্টেরলের জন্যই হয়তো হয়েছে। মানে আমি তো ওনার প্রথমে ওই যে বাজে তেল থেকে প্রথমে লিভারে চর্বি, কোলেস্টেরল প্রথমে জমলো, ফ্যাটি লিভার এসে গেল, ওনার হজম ক্ষমতা আরো কমে গেল, তারপর ওখান থেকে আস্তে আস্তে হার্টের দিকে ব্যাপারটা ঘুরে গেল। আমরা আমাদের যে কোলেস্টেরল কোথায় জমে? আমাদের শিরা উপশিরা ধমনীগুলোর ভেতরে। ওনার গলার ভোকাল কর্ডটা আবার খুব মোটা, এটা কেন হয়েছে? এটা কি এর পেছনে এর কোনো কারণ আছে? মানে ধরুন আপনি কেমন আছেন ডাক্তার বন্ধু, আপনি কেমন আছেন ডাক্তার, এরকম গলার আওয়াজ। এটা কি পরে চেঞ্জ হয়েছে নাকি? না, এটা মনে হয় অনেক আগে থেকেই ছিল। তাহলে ওর আগের থেকেই। তো যাই হোক, আমরা এই যে বিভিন্ন কারণ, মানে দেখুন একটা রোগ হলে ডাক্তারবাবুকে কত ছোট ছোট জিনিস অবজার্ভ করতে হয়। এই যে উনি বেশি খেতেন, উল্টোপাল্টা খেতেন, তার থেকে কেন হার্টে প্রবলেম, এই নিয়ে আলোচনা আমরা হলো। এরকম নানান বিষয় আমরা আলোচনা কিন্তু ডক্টর প্লাসের অনুষ্ঠানে করব। আসুন আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ডক্টর তুহিন শুভ্র তালুকদারকে অনেক ধন্যবাদ, অসাধারণ সুন্দর আলোচনা করলেন। ছোট সময় আমরা পেলাম, কিন্তু আমরা ব্রিফ আলোচনা করলাম। দ্রুত ফিরে আসবো পরবর্তী অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন। নমস্কার।